নমস্কার ডিয়ার স্টুডেন্ট। তো আবার তোমাদের সাহিত্যে খেলা পার্টটির সেকেন্ড পার্টটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি আজ। ঠিক আছে, তো রিকোয়েস্ট করবো যারা যারা প্রথম পার্টটি দেখেনি তারা সেকেন্ড পার্টটা যাতে দেখে নেয়, কেননা প্রথম পার্ট না দেখলে তোমরা সেকেন্ড পার্টটা ভালো মতন বুঝবে না। তো লাস্ট পার্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কতখানি বলেছিলাম 117 পেজের তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা যেটা আছে সেটা পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম। দেন এর পরে যেটা আছে নেক্সট প্যারাগ্রাফ থেকে আমি বলছি, ডাইরেক্ট কন্টিনিউ করছি টাইম ওয়েস্ট না করে। সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে, ঠিক আছে, সুতরাং সাহিত্যে খেলা করবার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয়, স্বার্থ এবং পরার্থ এই দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য। তো এখানে তোমার সাহিত্য যারা সৃষ্টি করে তাদের প্রধান কর্তব্যের বিষয়ে লেখক বলেছেন। তো যারা হলো সাহিত্য সৃষ্টি করে বা সাহিত্য রচনা করে তাদের প্রধান কর্তব্য কি দেখো কি বলছে, স্বার্থ এবং পরার্থে দুয়ের যুগপৎ সাধনের জন্য মনোজগতে খেলা করা। তার মানে সাহিত্য তারা নিজেদের জন্য রচনা করে, সঙ্গে পরের জন্য রচনা করে। দেখো এখন যদি সাপোজ বলি আমি এক্সাম্পল, যদি আমি একজন পয়েট হই, আমি একটা কবিতা লিখলাম, সেই কবিতাটা লিখি কিসের জন্য? আমার নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য, নিজের আনন্দের জন্য। আর যখন আমার কবিতাটা রচনা হয়ে যাবে, রচনা করার পর যদি অন্য কোনো লোক সেটাকে পড়ে, সেটা কি হবে? যদি তার ভাল লাগে নিশ্চয়ই তারও আনন্দ, সেও কী করতে পারবে, সেই জিনিসটা আনন্দটা উপভোগ করতে পারবে। অর্থাৎ সাহিত্য যারা রচনা করে তাদের প্রধান কর্তব্য হলো তোমার নিজের আনন্দ প্লাস পরের আনন্দের জন্য সাহিত্য রচনা করা। ঠিক আছে, কাউকে মনোরঞ্জন করা না, কিন্তু মনোরঞ্জন ওয়ার্ডটা ডিফারেন্ট হয় আর আনন্দ প্রদান করাটা কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, যে পড়ে ভালোবাসে জিনিসটাকে। তো সাহিত্য এখানে লেখক এটাই বলছে যে যারা সাহিত্য রচনা করে তাদের প্রধান কর্তব্য হলো কি, নিজের এবং পরে অন্যদেরকে আনন্দ প্রদান করা। ঠিক আছে, তো তার জন্যই তারা সাহিত্য জগতে কী করে, তোমার সাহিত্যের সঙ্গে খেলা করে। অর্থাৎ সাহিত্য সৃষ্টিকারীরা তোমার তাদের সাহিত্য রচনার মাধ্যমে নিজেদের এবং অন্যদেরকেও কী করে আনন্দ প্রদান করে, সেটাই এখানে বলেছেন বা প্রধান কর্তব্য হিসেবে লেখক বলেছেন। ঠিক আছে, এটা বুঝে গিয়েছো? এরপরে দেখো লাইনটা কি বলছে, যে লেখক সাহিত্যের ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, মানে উদ্যোগী হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায়ে লেখনী ধারণ করেন, ঠিক আছে, তিনি গীতের মর্মত্ব বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। তো এখন দেখো লেখক কিন্তু আগেই তোমার সাহিত্যর আসল ধর্মটা কি সেটা বলে দিয়েছে। সাহিত্যের আসল ধর্ম হলো আনন্দ প্রদান করা। ঠিক আছে, তো যে ব্যক্তি তোমার আনন্দ প্রদানের কার্যে ব্রতী হন তার কথা বলা হয়েছে। ঠিক আছে, বা হ্যাঁ, আনন্দ প্রদানের কার্যে ব্রতী হন, যার উদ্দেশ্য হলো কি সাহিত্য রচনা করা এবং অন্যদেরকে আনন্দ প্রদান করা। ঠিক আছে, তারা কখনো তোমার গীতের মর্মত্ব বোঝে না, গীতার ধর্মও বোঝেন না। ঠিক আছে, কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম। অর্থাৎ সাহিত্যটা হলো কি তোমার একটা নিষ্কাম কর্ম। তো সাহিত্যের মাধ্যমে লেখক এখানে বলতে চেয়েছে যে সাহিত্যে খেলার মাধ্যমে একজন ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে বা মোক্ষ লাভের একমাত্র উপায় বলে বলেছেন এখানে। ঠিক আছে, তো দেখো সিম্পলি এখানে লেখক বলেছে কি যে খেলার মাধ্যমে, ঠিক আছে, আমরা খেলার মাধ্যমে কি করতে পারি, আমরা এই জীবন থেকে মুক্তি লাভ করতে পারি বা মুক্তি লাভের একমাত্র উপায় দেখো, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণটা থাকে, ঠিক আছে, আমাদের সেই শরীর থেকে তোমার একটা ফিলিং একটা ক্রিয়েট হবে কখন, যে আমরা হলো মুক্তি লাভ করছি। মুক্তি লাভ করা মানে কি, যে সম্পূর্ণ কিছু তোমার রিল্যাক্স ফিল করা। তো সেই জিনিসটা কখন হয়, যখন আমরা আনন্দ উপভোগ করতে পারি। তো তখন এখানে মরার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে তোমার যে খেলার মাধ্যমে একজন ব্যক্তি তার লাইফের সম্পূর্ণ বা চরম যে মুহূর্তটা আছে বা চরম যে উপভোগটা বা খুশিটা যে আছে সেই জিনিসটাকে সে উপভোগ করতে পারে। তো তাই এখানে বলা হয়েছে যে খেলার মাধ্যমে একজন ব্যক্তির জন্য কী হতে পারে, তোমার মুক্তি লাভের উপায় হতে পারে, সেটাই এখানে বলেছি। দেখো তিনি গীতের মর্ম তো বোঝেন না, গীতের ধর্মও বোঝেন না, কেননা খেলা হচ্ছে জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম।
বলে দিয়েছে যে খেলাটা হচ্ছে কি জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম, অতএব অতএব মোক্ষ লাভের একমাত্র উপায়। তো লেখকের মতে তিনি বলছেন যে খেলা হলো কি এই জীবজগতের একমাত্র নিষ্কাম কর্ম, এবং এই খেলার মাধ্যমে একজন ব্যক্তি তোমার কী লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। আর এখানে মুক্তি কোন কনটেক্সটে হতে পারে, যেটা আমি বলছি যখন তোমার টেনশন যত ঝামেলা আছে লাইফের সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে, অর্থাৎ তুমি যখন আনন্দ উপভোগ করতে পারবে তখন। তো সেই কনটেক্সটে এখানে বলা হয়েছে এটা, ঠিক আছে। এরপরে দেখো, স্বয়ং ভগবান বলেছেন যদিচ তার কোনো অভাব নেই তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন, অর্থাৎ সৃষ্টি তার লীলামাত্র। কবির সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই। সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্মৃতি, এবং তার ফুল হলো আনন্দ। এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলামাত্র, এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত, কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ। তো এখন যে কথাটা আমি বলছিলাম যে খেলাটা তোমার কেন মুক্তি লাভের উপায়, ঠিক আছে, তো সাহিত্য খেলাটাও মুক্তি লাভের একটা উপায় হিসাবে বলা হয়েছে। তো লেখক এখানে বলেছেন, দেখো স্বয়ং ভগবত গীতার মধ্যে বলা হয়েছে যে ভগবান বলে, যদি আমরা নর্মালি জানি ভগবানের কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে, তো যে ভগবানের কোনো কিছুর অভাব নেই তিনি তাহলে এই বিশ্বটা কেন সৃষ্টি করেছেন, ঠিক আছে, তিনি এই বিশ্বটা সৃষ্টি করেছেন বিকজ এটা হলো তার একটা লীলা মাত্র, ঠিক আছে, তার কোনো অভাব নেই, তিনি এই বিশ্বটাকে সৃষ্টি করেছেন তার লীলার স্বরূপ। তো ঠিক লেখক এখানে কম্পেয়ার করে বলেছেন যে একজন সাহিত্যকার যে আছে তারও কোনো কিছুর অভাব নেই, বাট সে সাহিত্য যে সৃষ্টি করছে সেই সাহিত্যটা সৃষ্টি করছে কি একটা লীলা স্বরূপ, ঠিক আছে। আর এই লীলাটাই হলো কার লীলা, বলছে এই লীলাটাই হলো তোমার কি স্বয়ং ভগবানের লীলা। তো সাহিত্য রচনাটা বলছেন কবি লেখক তোমার কার লীলা, ভগবানের লীলা। তো এই জিনিসটাকে আমি ভেঙে বলছি, দেখো এখানে কি বলছে যে সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই। তো সাহিত্যকৃতিরও যেরকম বললাম যে যেরকম ভগবানের কোনো কিছুর অভাব নেই, ঠিক তোমার যারা সাহিত্যকার আছে, তো লেখক এখানে বলছেন, লেখকের মতে বলছেন যে যারা সাহিত্যকারও তারও অভাব নেই, ঠিক আছে। সেই সৃষ্টির মূল অন্তরাত্মার স্মৃতি, তিনি যে সাহিত্যটা রচনা করছেন সেটার মূল কী রয়েছে, অন্তরাত্মার স্মৃতি, মানে অন্তরকে আনন্দ প্রদান করা, মানে নিজের মনকে আনন্দ প্রদান করা বা অন্যের মনকে আনন্দ প্রদান করা, এবং তার ফুল হলো আনন্দ। তো এখানে বলছে তোমার সৃষ্টির মূল কি অন্তরাত্মার স্মৃতি, এবং তার ফুল হলো কি আনন্দ। তো এক কথা এখানে বলেছেন যে সাহিত্য সৃষ্টি কি হলো জীবাত্মার লীলামাত্র। কার লীলামাত্র, যেমন ভগবানের কোনো কিছুর অভাব নেই, তিনি বিশ্বটাকে সৃষ্টি করেছেন তার লীলামাত্র, ঠিক তেমনই সাহিত্যকারেরও কোনো কিছুর অভাব নেই, তারা সাহিত্যটা রচনা করে তার লীলামাত্র। এখন ইনডাইরেক্টলি কবি বলছে, লেখক বলছেন এবং সেই লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত। তো সাহিত্যকাররা যে লীলাটা রচনা করে বা যে লীলাটা করে, তো লেখক বলছেন সেই লীলাটা হলো কার লীলা, আবার তোমার বিশ্বলীলার অন্তর্ভুক্ত, অর্থাৎ ঈশ্বরের লীলার অংশ। কেন বলো, বিকজ পৃথিবীটাকে সৃষ্টি করেছে কে, সৃষ্টিকর্তা হলো স্বয়ং ভগবান। সেই ভগবানের যে সৃষ্টি করা পৃথিবীর মধ্যে সাহিত্যকার কারা, মনুষ্য, জীবাত্মা। তো যখন জীবাত্মারা কোনো কিছু রচনা করবে, কোনো সাহিত্য রচনা করবে, অটোমেটিক্যালি সেটা কার অংশ হয়ে পড়বে, সেটা অংশ হয়ে পড়বে ভগবানের সৃষ্টি করা লীলার বা পৃথিবীর। তো এখানে সেটাই বলেছেন যে ভগবান সৃষ্টি করেছে বিশ্বটাকে, সেই বিশ্বর মধ্যে জন্ম নিয়েছে মানুষ। তো বিশ্বের দ্যাট ইজ ভগবানের সৃষ্টির অংশ হলো কি মানুষ। তো মানুষের সৃষ্টি করা কোনো কিছু যদি হয় সেটা কার অংশ হবে, অর্থাৎ তোমার অংশ হবে কি বিশ্বলীলার। তো এখানে বলেছে লেখক সেটাই যে সাহিত্যলীলাও কার অংশ, বিশ্বলীলার একটা অংশ। আর এর মাধ্যমেই বা সাহিত্যের খেলার মাধ্যমেও তোমার কী হতে পারে, আমরা মুক্তি লাভ করতে পারি বা মোক্ষ লাভ করতে পারি, সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি জীবাত্মা কার অংশ, পরাত্মার অংশ। পরমাত্মাকে আমরা যদি আমাদের হিন্দু ধর্মে বলি, পরমাত্মা হলো আমাদের বিষ্ণু, ঠিক আছে। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঠিক আছে, তারই সৃষ্টিকর্তার মধ্যে মানুষ আছে। তো মানুষরা যদি কোনো কিছু রচনা করে সেটা
আলটিমেটলি কার অংশ হয়ে যাবে? তোমার সৃষ্টিকর্তা, অর্থাৎ ভগবান পরমাত্মার অংশ। ক্লিয়ার? তো সেটাই এখানে লেখক বলেছেন। এখন নেক্সট প্যারাগ্রাফে কি বলেছে দেখো। তো নেক্সট প্যারাগ্রাফে যেটা আমি প্রথমে বলেছিলাম পার্ট 1-এ, তিনি বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ প্রদান করা, সকলকে, সেটা নিজেও হই এখানে, বা যেটা বলছিলাম না স্বার্থ এবং পরার্থ, স্বার্থের কথা বলতে গেলে আমি এবং পরার্থ বলতে গেলে তুমি, তো সকলকে আনন্দ প্রদান করা, স্বার্থ পরার্থ সকলকে আনন্দ প্রদান করা। কিন্তু এর অর্থ এই নয় যে সাহিত্যটা রচনা করা হয় মানুষের মনোরঞ্জনের জন্য, কাউকে এন্টারটেন করার জন্য এটা রচনা করা হয় না, যেটা আমি আগেই বলেছিলাম। তো লেখক এখন সেটাই বলছে, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দান করা, নির্দিষ্ট কারো মনোরঞ্জন করা না। ঠিক আছে? বা কোনো ব্যক্তির মনোরঞ্জনের জন্য সাহিত্য রচনা করা হয় না। দেখো, যদি এখন কোনো ব্যক্তি যদি সমাজের মনোরঞ্জন করার জন্য, বা কোনো সাহিত্যকার যদি সমাজের মনোরঞ্জনের জন্য, ঠিক আছে, মনোরঞ্জনের যদি সাহিত্য রচনা করে, তাহলে সেটা কি হবে? সাহিত্যের ধর্মভ্রষ্ট হবে। ঠিক আছে? সেটা কী হবে? সাহিত্যের ধর্মভ্রষ্ট। যেটা আমি বলছিলাম যে তুমি সাহিত্যটা রচনা করা হয় উদ্দেশ্যবিহীনভাবে, এর কোনো উদ্দেশ্য থাকে না, এটা কোনো নিষ্কাম থাকে। এখন যদি কোনো ব্যক্তির মনোরঞ্জনের জন্য যদি সাহিত্য রচনা করা হয়, তাহলে সেটা তো যে সাহিত্যের যে আসল অর্থটা আছে সেটার এগেনস্টে চলে যাবে। তো লেখক সেটাই বলছেন যে যখন কোনো ব্যক্তি সমাজের লোকদের মনোরঞ্জনের জন্য যদি সাহিত্য রচনা করে, তাহলে কী হবে? সেটা সাহিত্যের ধর্মভ্রষ্ট হবে। ঠিক আছে? দেখো, বর্তমান কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা কথা বলতে গেলে, লেখক কিন্তু ইনডাইরেক্টলি কিছু কিছু সাহিত্যকদেরকে কটাক্ষ করেছে, চ্যাপ্টারে কটাক্ষ করেছে। ঠিক আছে? কারণ কি আমরা জানি যে আমাদের সাহিত্যিকের মধ্যে তোমাদের উদ্দেশ্যমূলক রচনাও আছে, যেটা আমরা উদ্দেশ্য করে লিখি। কিন্তু লেখক এখানে যেটা বলেছেন যে সাহিত্যর মেন উদ্দেশ্য কখনো, মানে সাহিত্য উদ্দেশ্যবিহীন, নিষ্কাম। ঠিক আছে? এটা অন্যের জন্য মনোরঞ্জনের জন্য হয় না। কিন্তু আমরা জানি বর্তমানে একটা সাহিত্যিকদের মধ্যে একটা ভাগও আছে, যেটা কি আমরা উদ্দেশ্য হিসেবে লেখা যায়। তো এখানে বলছেন যে উদ্দেশ্যমূলক সাহিত্য রচনার নির্দেশন অনেক রয়েছে, এটা সত্যি। বর্তমানকালেও সাহিত্য রচনা করা হয় বর্তমানকালে সাহিত্য রচনা করা হয় উদ্দেশ্য নিয়ে, কাউকে টার্গেট করে। ইভেন অনেক রচনা, অনেক লেখক আছে যারা বুক বানায় বা বুক ছাপায় বা গল্প লেখে, তারা স্পেসিফিক্যালি টার্গেট করে কাস্টমার্সদেরকে বা পাঠকদেরকে যাতে কী হয়, দেখো আমি অ্যাকচুয়ালি বলছি তোমাকে, যেরকম আমাদের সমাজে এটা মার্কেটিংয়ের ট্যাকটিক্সের আন্ডারে পড়ে। ঠিক আছে? ডিফারেন্ট পাঠক আছে, ডিফারেন্ট ইন্টারেস্ট আছে সবার। তো ডিফারেন্ট ইন্টারেস্ট থাকা ক্যাটাগরির লোকদেরকে টার্গেট করে আজকাল তোমার সাহিত্যটা রচনা করা হয়। তো ওটা উদ্দেশ্যমূলক হয়ে গেল না? ঠিক আছে? তো আজকাল তোমার উদ্দেশ্যমূলক রচনা হয়। তো আমি বলতে গেলে লেখক এখানে কটাক্ষ করছে সেই উদ্দেশ্যমূলক রচনার এগেনস্টে। তো যেরকম এক্সাম্পল, লাভ স্টোরি। ঠিক আছে? লাভ স্টোরি কোনো ফিল্মের রচনা করা হলো লাভ স্টোরির উপরে। তো লাভ স্টোরির উপরে যদি কোনো বুক লেখা হয়, স্পেশালি এটা কাদের জন্য হতে পারে? হয়তো যারা টিনেজ আছে, বা তোমার ধরে নাও অল্প তোমার টিনেজের পরে 20 to 15, ধরো এক্সাম্পল 14 to 20 ইয়ার্সের ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে? তো এমন এজের লোকদেরকে টার্গেট করে কিছু কিছু বুক লেখা হয় বা কাহিনী লেখা হয়, যাতে পাঠকরা সেটার প্রতি অ্যাট্রাক্ট হয়। তো আজকাল উদ্দেশ্যমূলক রচনা হয়। ঠিক আছে? তো সেটা এখানে বলছে, কিন্তু লেখকের মতে যদি উদ্দেশ্য হয়ে তুমি উদ্দেশ্যর সাথে বা উদ্দেশ্যমূলক যদি রচনা করো, তো সেই উদ্দেশ্যমূলক রচনাকে আমাদের লেখক যে তোমার প্রমোদ চৌধুরী আছে, তিনি বলেছেন কি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাহিত্য না। যত উদ্দেশ্যমূলক রচনা আছে সেগুলোকে তিনি বলেছেন সেগুলো কি অ্যাকচুয়ালি তোমার সত্যিকারের সাহিত্য না। সেগুলো তার মতে, লেখকের মতে, সেগুলো হলো কি তোমার একমাত্র খেলনার জিনিস। খেলনা মানে বুঝো তো? খেলনা মানে কি? হ্যাঁ, এই মোবাইলটা নিলাম আমি, ঠিক আছে, মোবাইলটা নিলাম, আমার আজকে ভালো লাগলো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর ভালো মতন ইউজ করলাম, নতুন মোবাইল আসলো ফেলে দিলাম, দ্যাট ইজ কল খেলনা।
প্রথম প্রথম ভালো লাগে, কিছুদিন পরে মন উঠে যায়। তো লেখক এখানে সেটা বলছে যে যেগুলো উদ্দেশ্যমূলক রচনা হয় সেগুলো মানুষকে আকর্ষিত করে, নো ডাউট, পাঠকদেরকে আকর্ষিত করে, নো ডাউট, কিন্তু সেই আকর্ষণটা হয় না খুব কম দিনের জন্য, বেশি দিনের জন্য হয় না। ঠিক আছে? তো তাই তিনি বলেছেন যে উদ্দেশ্যমূলক রচনা সকল কি হলো তোমার, সকল হলো এক একটা খেলনা। ক্লিয়ার? অর্থাৎ সিম্পলি যদি বলতে চাও, তো লেখক আমি এখানে বলেছি না তোমার কটাক্ষ করেছেন, তো যত উদ্দেশ্যমূলক সাহিত্য আছে সেগুলোকে তিনি বলেছেন খেলনা, যেগুলোকে আমরা বেশ কিছুদিন ইউজ করি, ব্যবহার করি, তারপরে কয়েকদিন ভালোই লাগে, তারপরে যখন মন উঠে যায় আর সেটাকে আমরা ছুঁয়েও দেখি না। তো সেই খেলনার সঙ্গে তুলনা করেছেন। তো যাই হোক, এখানে একটা আমি কথা বলতে চাই, যেখানে তোমার কোয়েশ্চেনও আসে। ঠিক আছে? সে যাই হোক, পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বড় পুত্রও যে নটবীরের দলভুক্ত হয়ে পড়েন, তার জাজ্জল্যমান প্রমাণ স্বয়ং ভারতচন্দ্র। ঠিক আছে? এখান থেকে তোমাদের মাঝে মাঝে কোয়েশ্চেন তুলে দেয় 1 মার্কের 2 মার্কের। ঠিক আছে? তো এখানে বলছি কি, দেখো, সে যাই হোক পরের মনোরঞ্জন করতে গেলে, অন্যের মনোরঞ্জন করতে যাওয়াতে সরস্বতীর বরপুত্র মানে সরস্বতীর বর লাভ করা যে নটবিটের দলভুক্ত হয়ে পড়েন, নটবিট মানে অভিনয়যুক্ত বা অভিনয় করার দলের অংশ হয়ে পড়েন, তার জাজ্জল্যমান প্রমাণ হলো স্বয়ং ভারতচন্দ্র। তো এখানে সরস্বতীর বর লাভ করা, বরপুত্র মানে বর লাভ করা, নটবিট মানে অভিনয় করতে দেখা গিয়েছে কাকে, তোমার বলা হয়েছে তার প্রমাণস্বরূপ লেখক বলেছেন ভারতচন্দ্র। যে তোমার মানুষের মনোরঞ্জন করতে গিয়ে কাঠপুতলি কীভাবে হতে হয় বা তোমার অভিনয় করতে হয় সেটার প্রমাণ হিসাবে তিনি বলেছেন এখানে, বা মনোরঞ্জন করার ফলস্বরূপ তোমার অবস্থা কী হতে পারে সেই কথাটা এখানে বলেছেন। ঠিক আছে? তো ভারতচন্দ্র তোমার কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন করতে বাধ্য না হলে, এখন বলছে দেখো, ভারতচন্দ্র কৃষ্ণচন্দ্রের মনোরঞ্জন করতে বাধ্য না হলে তিনি বিদ্যাসুন্দর রচনা করতেন না, কিন্তু তার হাতে বিদ্যা ও সুন্দরের অপূর্ব মিলন সংঘটিত হতো। তো বিদ্যাসুন্দর কাব্যটা কি সেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি না, তোমাদের বইয়ের মধ্যে ওটা টিকা হিসাবে আছে, তোমার টিকা হিসাবে সেটা পড়ে নেবে। ঠিক আছে? তো এখানে আমি বলতে যাই যেটা চাই তার মিনিংটা হলো তোমার, দেখো, অ্যাকচুয়ালি কৃষ্ণচন্দ্র কে ছিল তোমার ভালো মতন জানো। ঠিক আছে? তো কৃষ্ণচন্দ্রের ফরমাইশেতে, ঠিক আছে, তাকে বাধ্য করা হচ্ছিল কৃষ্ণচন্দ্র তোমার কী বললাম, ভারতচন্দ্রকে বিদ্যা সুন্দর কাব্য রচনা করার জন্য। তার মানে फरमाइश टाइप है ना, ठीक है, आप कुछ फरमाइए उसके अगेंस्ट में हम बोलेंगे, आप अगर कुछ चाहिए आपको तो आप मेरे को बोल सकते हो, मैं उसके बारे में आपको कहूँगा, লাইক দিস। তো এখানে অবশ্য ফরমাইশি রচনা হলেও ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর রাজকণ্ঠে মণিমালার মতো, যদিও এটা ফরমাইশি ছিল, বিদ্যাসুন্দর কাব্য যেটা আছে, যেটা ভারতচন্দ্র রচনা করেছেন, তিনি কিন্তু নিজের ইচ্ছায় রচনা করেননি, তাকে বাধ্য করা হয়েছিল তোমার কৃষ্ণচন্দ্রের দ্বারা। কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে যদিও সেই জিনিসটা বাধ্য হয়েছে, কিন্তু সেটা সেই বিদ্যাসুন্দর কাব্য যেটা আছে সেটা রাজকণ্ঠে মণিমালার মতো। রাজকণ্ঠ মানে কি? গলা। ঠিক আছে? রাজকণ্ঠে কি হচ্ছে? মণিমালার মতন। কেন? তার কারণ হলো যে সেই জিনিসটাকে রচনা করেছেন, দ্যাট ইজ তোমার ভারতচন্দ্র, তিনি কবিত্ব বিষয় বা দ্যাট ইজ আর্ট অ্যান্ড নলেজ যেটা আছে না তোমার জ্ঞান, ঠিক আছে, আর তোমার যে কলা, সেই বিষয়ে তার কী আছে, খুবই প্রচুর জ্ঞান আছে বা প্রচুর এক্সপিরিয়েন্স বা আইডিয়া আছে। তিনি তার সেই এক্সপিরিয়েন্স আইডিয়ার মাধ্যমে কী করেছিলেন, সেই বিদ্যাসুন্দর কাব্যটাকে রচনা করেছিলেন। ঠিক আছে? তো দেখো এখানে লেখক একটা এক্সেপশনাল জিনিসের কথা বলেছেন। লেখক নিজেই বলেছেন যে কোনো উদ্দেশ্যমূলক যদি রচনা হয় সেটা খেলনার পাত্র। ঠিক আছে? ওটা বেশি দিনের জন্য লাস্ট করে না, সেটাই তিনি বলেছেন। কিন্তু তার মধ্যেও তিনি একটা এক্সেপশনাল জিনিস বলেছেন, যে কিছু কিছু জিনিস আছে যেটা এক্সেপশনাল হয়। বলে না সব কিছু 100% হয় না, প্রবাবিলিটি থাকে, সেখানে সম্ভাবনা থাকে 99%।
তো এখানে সেই জিনিসটাই লক্ষ্য করা যায়। লেখক নিজেই বলছেন যে উদ্দেশ্যমূলক রচনা তোমার মানুষকে বেশি আকর্ষণ করে রাখতে পারে না বেশি দিন, কিছু কালের জন্য আকর্ষণ করে, কিন্তু যখন মন উঠে যায় তখন সেখান থেকে আমরা মানে সেই জিনিসটা আমরা ছেড়ে দিই। কিন্তু এরকমও কিছু জিনিস আছে যেটা খেলনা হলেও সেটাকে আমরা ইগনোর করি না, বা ওটা আমাদের কাছে চিরকালের জন্যই প্রিয় হয়ে থাকে। তো এক্সাম্পল দিয়েছে এখানে তোমার বিজয়নগরের রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজকবি ছিল তোমার ভারতচন্দ্র, তার কথা বলেছেন। তো তোমার কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে বাধ্য করেছিল বিদ্যাসুন্দর কাব্য রচনা করার জন্য। তো এখানে বলছেন যে তার রচনা করে সেই বিদ্যাসুন্দর কাব্য কিন্তু খুবই ভালো, যেখানে তোমার বিদ্যা আর সুন্দরের মিলন কাহিনীর বিষয়ে বর্ণনা করা হয়েছে, প্রেমের কাহিনীর বিষয়ে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তোমরা টিকার থেকে ওটা পড়ে নেবে, আমি সেটা বলছি না। তো সেই জিনিসটা খুবই সুন্দর। তো সেটা দেখো, কৃষ্ণচন্দ্র সেখানে বাধ্য করেছিল তোমার ভারতচন্দ্রকে, বাধ্য করার জন্য তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার ভারতচন্দ্র সেটা রচনা করেছিল। কিন্তু অর্থাৎ অর্থাৎ তোমার বিদ্যাসুন্দর কাব্য যদিও খেলনা কিন্তু সেটাকে আমরা বলতে পারি যে একটা এক্সেপশনাল জিনিস, যেটা লেখক বলেছিল যে উদ্দেশ্যে রচনা করা সব কিছু খেলনা হয়, যেটা বেশি দিনের জন্য লাস্ট করে না, কিন্তু বিদ্যাসুন্দরটা অনেক দিন ধরে লাস্ট করছে। ইভেন এটাকে এখনও তোমার মানুষের দ্বারা প্রশংসা করা হয়, যারা এটা পড়ে, যে সকল পাঠকরা এটাকে পড়ে তারাও তার কী করে তোমার তারিফ করে। এর রিজন হলো এখানে এটাই যে তোমার যিনি এর রচয়িতা তোমার রচক অর্থাৎ তোমার ভারতচন্দ্র, তার তোমার আর্ট অ্যান্ড নলেজের বিষয়ে খুবই ভালো জ্ঞান ছিল, তাই তিনি সব কিছু মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে, অলঙ্কারের সঙ্গে ছন্দের সঙ্গে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর করে সেটা রচনা করেছেন। তাই এখানে এক্সেপশনাল, যদিও এটা খেলনা হয় তথাপি সেটা বলেছেন এখানে লেখক তোমার যে যদিও এটা খেলনা হোক, বিদ্যাসুন্দর রাজকণ্ঠে মণিমালার মতো, ঠিক আছে, সুবর্ণ নির্মিত সুগঠিত মণিমুক্তায় অলঙ্কৃত, কারণ কবির নলেজ, ঠিক আছে, দ্যাট ইজ তোমার ভারতচন্দ্রের নলেজ এবং আর্ট সম্পূর্ণ করায়ত্ত ছিল। ঠিক আছে, তার জন্যই সেটা খেলনা হয়েও এর ভ্যালু অনেক কিছু আছে, বা অনেক দিন ধরে এটা মানুষকে আকর্ষণ করতে পারছে, সেই কথাটা বলছে, দ্যাট ইজ এক্সেপশনাল কথাটা বলেছে। ঠিক আছে, এর পরের প্যারাগ্রাফে ডাইরেক্ট আসি যাই। লেখক বলছেন যে তোমার নেক্সট প্যারাগ্রাফ যেটা আছে, তবে কি সাহিত্যের উদ্দেশ্যে লোককে শিক্ষা দেওয়া? অবশ্য নয়। তো এর পরের প্যারাগ্রাফে লেখক বলছে সাহিত্যের উদ্দেশ্য কি না, লোকদেরকে শিক্ষা দেওয়া না। এটা আবার কীভাবে হতে পারে ভাই? বাট আমরা তো আজকাল যা শিখছি সেটা তো সাহিত্য থেকে শিখছি, যা শিখছি সাহিত্য থেকে শিখছি, অনেক কিছু সাহিত্য থেকে আমরা জানতে পারছি। বাট লেখকের পয়েন্ট অফ ভিউ বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া না, সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া না। আর তার জন্য তিনি কিছু যুক্তিও দিয়েছেন, ঠিক আছে। তো লেখক এখানে বলেছেন সাহিত্য আর শিক্ষা জিনিসটা ভিন্ন ভিন্ন, এই দুটার মধ্যে তোমার জমিন আসমান কা ফরক, ঠিক আছে, এই দুটার মধ্যে তোমার আকাশ পাতালের পার্থক্য আছে। এটা অ্যাকর্ডিং টু লেখক। তিনি বলছেন শিক্ষা ও সাহিত্যের ধর্মকর্ম এক নয়, ঠিক আছে। নাও তার সেই কথাটাকে তিনি প্রমাণ করার জন্য কিছু কিছু যুক্তিও দিয়েছেন। চলো সেই যুক্তিটা দেখি। এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেনও আসে, বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এখান থেকে কোয়েশ্চেনও আসে যে লেখক কেন বলেছেন যে শিক্ষা আর তোমার সাহিত্য এক না, বা শিক্ষা আর সাহিত্যের ধর্মকর্ম কেন এক না। তো প্রথমত কারণ দিয়েছেন, শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধঃকরণ করতে বাধ্য হয়। কি বলো তোমরা? এক্সাম তো চলছে তোমাদের, বহু স্টুডেন্ট তো সারা বছর পড়েই নাই, এক্সাম আসছে তখন গিয়ে বইটা খুলে বসছে তারা পড়তে, বাধ্য হয়েছে এক্সামের জন্য পড়তে, বাধ্য।
অর্থাৎ শিক্ষা লাভ করার ক্ষেত্রে লেখক বলছেন এখানে বাধ্যতা আছে, আমরা মজবুর হই জিনিসটাকে শেখার জন্য, লার্ন করার জন্য। ঠিক আছে, যদি জরুরত না পড়ে আমরা সেটা শিখতেও যাব না। যদি আমাদের এক্সাম না হতো আমাদের বুকটা খুলে আমরা দেখতামও না, পড়তেও যেতাম না। তো লেখক এখানে সেই কথাটা বলছে। তো দেখো সব কিছুর ক্ষেত্রে প্রবাবিলিটি মানো 100% কোনো কিছুই না, তো সব কিছু দুটো পার্ট হয়, কিন্তু এখানে যেই পার্টটা তিনি বলছেন আমি সেটার কথাই বলছি। নর্মালি তো এটাই হয়, যদি তোমাদের এক্সামটা না হতো তোমরা পড়তে বসতে, পড়তে বসতে হার্ডলি কয়েকজন পড়তে বসতো, কিন্তু এক্সাম আসাতে সকল স্টুডেন্ট পড়ার মধ্যে উঠে পড়ে লেগে গিয়েছে। তাই এখানে বলছে তো শিক্ষা লাভের ক্ষেত্রে একজন পাঠক কী হয়, বাধ্য হয়। কিন্তু এখন যদি আমি একটা কবি হই, আমাকে কবিতা রচনা করতে লাগে, সেটার জন্য আমি বাধ্য হব না। আমার যখন মর্জি ইচ্ছা করবে আমি তখনই কবিতা বানিয়ে দেব, যখন মর্জি তখনই আমি গল্প লিখতে বসবো, সেখানে আমার কোনো বাধ্যতার কারণ নাই। তো শিক্ষা লাভের ক্ষেত্রে বাধ্যতা আছে, বা শিক্ষা লাভের জন্য আমরা বাধ্য হই, কিন্তু সাহিত্য রচনা করার জন্য আমরা কখনো বাধ্য হই না। তো সেটাই বলছে, অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পান করে। ইয়েস, কেননা শাস্ত্র মতে সে রস অমৃত। বলেছেন যে শাস্ত্র মতে কাব্যরসটা হলো অমৃত। তো মানুষ রচনা করতে যারা ভালোবাসে, যারা কবিতা লিখতে ভালোবাসে, যারা গান বানাতে ভালোবাসে, যারা গল্প লিখতে ভালোবাসে, তারা তাদের নিজের ইচ্ছাতে লেখে ওগুলো, ওখানে ওরা তারা বাধ্য হয় না কোনো একটা জিনিস লেখার জন্য। কিন্তু তোমাদেরকে যদি এখন আমি বলি শিক্ষা কাকে বলে, ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে তোমার জন ডিউইর ধারণাটা দাও, বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার ধারণা তোমরা দাও। সেই জিনিসটা বলতে গেলে তোমাদেরকে লার্ন করতে লাগবে, আর যখনই লার্ন করার কথা আসবে সেখানেই তো তোমাদের, বুঝতে পারছো কি বলছি, দ্যাট ইজ আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা বাধ্য হই, ঠিক আছে, কিন্তু সাহিত্য রচনার ক্ষেত্রে আমরা বাধ্য হই না। সেটাই একমাত্র পার্থক্য। তো সাহিত্যের ধর্ম আর কর্মর মধ্যে পার্থক্য একটা দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। অফকোর্স আমরা যখন এডুকেশন দিই, আমি যখন তোমাকে পড়াচ্ছি, আমি তোমাকে শিক্ষা প্রদান করছি, তো শিক্ষার মাধ্যমে আমি তোমাকে ইনফরমেশন দিচ্ছি, তথ্য প্রদান করছি না তোমাদেরকে। তো শিক্ষার উদ্দেশ্য হলো কি, মানুষের মনকে বিশ্বের খবর জানানো, কিন্তু সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। শিক্ষার উদ্দেশ্য হলো জাস্ট বিশ্বের লোককে খবর জানানো, যে এটা একটা ঘটনা ঘটছে, ফ্যাক্ট বলা, জানানো। কিন্তু সাহিত্য যেটা আছে, যেরকম আমি বলি মাইকেল মধুসূদন দত্তকে দেখে, তার রচনা দেখে আমি আকর্ষিত হয়েছি কবিতা লেখার জন্য। তো সাহিত্যের উদ্দেশ্যটা কি, মানুষের মনকে জাগানো, ঠিক আছে। তো সেটা এখানে দুটো ডিফারেন্স পেয়ে গেলে। দেন কাব্য যে সংবাদপত্র নয়, এ কথা সকলে জানেন অফকোর্স। তাহলে আমরা কাব্যকে সংবাদপত্র বলতাম, নিশ্চয়ই সংবাদপত্র বলতাম, আর সংবাদপত্রকে কাব্য বলতাম। তো কাব্য একটা সংবাদপত্র নয়, এ কথা সকলে জানে। তৃতীয়ত, তো নেক্সটটা বলছে, দেখো 3rd নম্বর কি বলছে, অন্যের মনের অভাব পূরণ করার জন্য, ঠিক আছে, অন্যের মনের অভাব পূরণ করার উদ্দেশ্যে শিক্ষকের হাতে শিক্ষার জন্ম লাভ হয়েছে, ঠিক আছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি, এটাও সত্যি কথা। অন্যের মনের অভাব পূরণ করার জন্য যে জিনিসটা আমি জানি হয়তো তুমি জানো না, তুমি জানো না বলেই তোমাকে আমি শিখাচ্ছি জিনিসটা, বা তোমাকে শেখানোর চেষ্টা করছি। তো শিক্ষার উদ্দেশ্যটা কি, যে জিনিসটা তুমি জানো না সেই জিনিসটা তোমাকে শেখানোটাই হলো আমার উদ্দেশ্য বা শিক্ষার উদ্দেশ্য। কিন্তু যখন একজন সাহিত্যিকের কথা বলা হয়, তার উদ্দেশ্য কি হয়, তার উদ্দেশ্য হলো আনন্দ লাভ করা, দ্যাট ইজ। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। অফকোর্স আমার মনের পরিপূর্ণতার থেকে কী হবে, সাহিত্যটা উৎপত্তি হবে। তো আমি চাইবো আমার নিজের আনন্দটাকে, কীভাবে আমি নিজেকে আনন্দ প্রদান করতে পারি। যখন আমরা সাহিত্য রচনা করি তখন আমরা নিজেই আনন্দিত হই। তো নিজের আনন্দের জন্য তোমার
কবি বা লেখকের পরিপূর্ণতার থেকে কি সৃষ্টি হয়, তোমার সৃষ্টি হয় কাব্য বা সাহিত্য। কিন্তু শিক্ষা, যেটা আমি বললাম, যেটা যদি তোমার কোনো অভাব আছে তার জন্য তোমাকে সেই জিনিসটা আমি শেখাচ্ছি, তো অভাব পূরণের উদ্দেশ্যে, তার মানে অন্যের উদ্দেশ্যে, ঠিক আছে, কোনো একটা অভাব পূরণ করার জন্য। কিন্তু সাহিত্যটা অভাব পূরণ করার জন্য রচনা করা হয় না। সাহিত্যটা রচনা করা হয় নিজের মনের ভাবকে প্রকাশ করার জন্য, ঠিক আছে। দ্যাটস ওয়াই এটা বলা হয়েছে পরিপূর্ণতার থেকেই সাহিত্যের উৎপত্তি। সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা, যেটা আমি বললাম, সাহিত্যের উদ্দেশ্য কী হয়, আনন্দ দান করা, শিক্ষা দান করা না। তো তিনটা রিজন বুঝে গিয়েছো। প্রথমটা কি, আমরা শিক্ষাটা লাভ করি বাধ্য হয়ে, কিন্তু সাহিত্যটা আমরা স্বেচ্ছায় করি, নিজের ইচ্ছা অনুসারে করি। দ্বিতীয়ত তোমার ছিল শিক্ষার উদ্দেশ্য বিশ্বের লোককে খবর জানানো, কিন্তু সাহিত্যের উদ্দেশ্যটা কী ছিল তোমার, সাহিত্যের উদ্দেশ্য ছিল মানুষকে জাগানো, মানুষের মনকে জাগানো। তৃতীয়ত তোমার মানুষের মনের অভাব পূরণ করার জন্য শিক্ষকের হাতে জন্মলাভ করেছেন, কিন্তু সাহিত্যটা কবিদের বা ব্যক্তিদের মনের পরিপূর্ণতার থেকে কী হয়, সাহিত্যটা সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা ভালো মতো লার্ন করবে, বিকজ এখান থেকে অ্যান্সার আসে, ঠিক আছে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে। তো এই কোয়েশ্চেনটা ভালো মতন তোমরা লার্ন করবে। বইয়ের মধ্যেও আছে 3 নম্বর কোয়েশ্চেন বোধ হয়, দেখে নেবে ওটা। তো লেখক এখানে পার্থক্য দেখিয়েছেন, ঠিক আছে। পার্থক্য দেখানোর পরে গিয়েও তিনি একটা প্রমাণ দিয়েছেন এখানে, যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কতখানি সঠিক। তো তার প্রমাণের জন্য তিনি এখানে বলেছেন যে মহর্ষি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন এককালে, ঠিক আছে। তো সেই রামায়ণের প্রসঙ্গ তুলে তিনি একটি উদাহরণ দিয়েছে, এখানে দেখো। এখন এখানে তিনি বলেছেন যে মহর্ষি বাল্মীকি যে রচনা করেছিলেন রামায়ণটা, সেই রামায়ণটা রচনা করা হয়েছিল কাউকে শিক্ষাদানের উদ্দেশ্য নয়, কিন্তু সেই রামায়ণের কথা আজও মানুষ বলে, আজও বাচ্চাদের মুখে মুখে চলে। আর এর পরিবর্তে তোমার যোগ বিশিষ্ট রামায়ণের যেটা রচনা করা হয়েছিল, সেই রামায়ণের কথা কয়জন জানে, উদাহরণ দিয়েছেন। অ্যাকচুয়ালি তো সত্যি কথা, কয়জন জানে, বিকজ যোগ বৈশিষ্ট্য যেটা রামায়ণ ছিল সেটা ছিল মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো তিনি এখানে ডাইরেক্ট বলে দিয়েছেন যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কোনো সাহিত্য রচনা হয় না, আর শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি সাহিত্য রচনা করা হয় সেটা বেশি দিন টেকে না। কিন্তু আনন্দ লাভের জন্য যেটা রচনা করা হয়েছিল সেটা আজ পর্যন্ত চলছে, যেরকম মহর্ষি বাল্মীকির সেই রামায়ণ। তো এখানে লাইনটাও বলে দিয়েছে, আমি সেটা বলে দিই একবার। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, ঠিক আছে, জনগণের জন্য নয়। তার মানে লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাল্মীকি মুনি তোমার রামায়ণটা রচনা করেছিলেন না, তিনি জাস্ট ঋষিমুনিদের জন্য রচনা করেছিলেন, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না, কিন্তু সেটা বলেছিলেন এখানে লেখক। একথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না। বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন কোনো ঋষিমুনিদেরকে শিক্ষা দেওয়ার জন্য না, ঠিক আছে। দেন কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দে আত্মহারা হয়েছিলেন তার প্রমাণ তারা কুশীলবকে তাদের যথাসমস্ত এমনকি কৈপিয়ন পর্যন্ত পেলা দিয়েছিলেন। তো যে বাল্মীকি মুনি তোমার রামায়ণটা রচনা করেছিল সেটা ঋষিমুনিদের জন্য করেছিলেন, কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেননি, ঠিক আছে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্য সেটা ছিল না। বাট সেই রামায়ণটা যখন পাঠ করলেন বা শুনলেন, সেই কাহিনিটা শোনার পরে সে ঋষিমুনিরা যে খুবই আনন্দিত উপভোগ করলেন সেটা এখানে বলেছেন, ঠিক আছে। আর সেটা এখন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, ঠিক আছে। তো সিম্পলি তিনি তার উদাহরণের মাধ্যমে তার কথাটাকে প্রমাণ করলেন যে বাল্মীকি মুনি যে রামায়ণটা রচনা করেছিলেন তার উদ্দেশ্য তোমার কোনো ঋষিমুনিদের জন্য তিনি রচনা করেছিলেন, কিন্তু কাউকে শিক্ষা দেওয়ার জন্য রচনা করেছিলেন না, ঠিক আছে। তো সেই রামায়ণটাকে পাঠ করে তাকে পড়ে বা তার কাহিনী শোনার পরে সকল ঋষিমুনিরা আনন্দিত হয়েছিল। ইভেন এখনও পর্যন্ত সেই রামায়ণ প্রচলিত আমাদের সমাজের বাচ্চার মুখে সেটা চলে, ঠিক আছে। কিন্তু যোগ বিশিষ্ট যেটা রামায়ণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রচনা করা হয়েছিল সেটার বিষয়ে কয়জন জানে। তো শিক্ষার উদ্দেশ্যে সাহিত্য রচনা হলে সেটা বেশি দিন হয় না, বেশি
লাস্টিং হয় না, কিন্তু যেটা মনের আনন্দের উদ্দেশ্যে যেটা রচনা করা হয় সেটা অনেক দিন লাস্টিং হয়। সেই কথাটি তিনি তার প্রমাণের মাধ্যমে উদাহরণের মাধ্যমে প্রমাণ করেছেন। ঠিক আছে, এরপরে দ্যাট ইজ লাস্ট প্যারাগ্রাফের আমি বলছি একটা লাস্ট পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সে বলছি। এরপরে লেখক একটা পার্থক্য এনেছেন, দেখিয়েছেন পার্থক্য, যে শিক্ষক আর সাহিত্যকার দুটো সেম নয়। ঠিক আছে, শিক্ষকের কর্ম আর সাহিত্যকারের কর্ম ভিন্ন ভিন্ন, তিনি সেটাও দেখিয়েছেন। ঠিক আছে, তো সাহিত্যকারের কর্ম হলো সাহিত্য রচনা করা। লেখক বলেছেন যে সাহিত্যকাররা কী করে, তাদের সাহিত্য রচনা করেন, আর শিক্ষকের কাজ হলো কি, সেটার পোস্টমর্টম করা। কী করা? পোস্টমর্টম করা। তিনি বলেছেন সাহিত্য রসিক এবং সাহিত্যবেত্তা বা সাহিত্য বোদ্ধার মধ্যে দুপসারি ভিন্নতা। ঠিক আছে, এই সাহিত্যবেত্তা এখানে বলেছেন, দেখো তোমাদের লাইনটা আছে, আমি লাইনটা বলে দিই। বলেছিলেন দেখো, কোথায় গেল, সাহিত্য শিক্ষার ভার নেয় না। ঠিক আছে, কারণ কেননা মনোজগতের শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টা। ঠিক আছে, এখানে বলেছেন লেখক যে তোমার সাহিত্য শিক্ষার ভারটা নেয় না, কারণ মনোজগতে শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের টোটালি উল্টা। যেটা আমি অল্প আগে বললাম, পার্থক্য দেখিয়েছে সাহিত্যকার এবং শিক্ষকের মাধ্যমে। তো এখানে বলছেন তিনি, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। ইয়েস, অ্যাজ এ পয়েট, এখন আমি যদি কোনো একটা কবিতা লিখি, সেটা আমার নিজের কবিতা, আমি সেটার মধ্যেই শেষ, কবিতা লিখে আমি শেষ করে দেবো। ঠিক আছে, কিন্তু শিক্ষকের কাজ কি? যেমন এক্সাম্পল দেখো, এই যে চ্যাপ্টারটা লিখেছেন কে? প্রমোদ চৌধুরী, তিনি লিখে গিয়েছেন। তিনি কি আজকে সেই চ্যাপ্টারটা তোমাদেরকে বোঝাচ্ছেন নাকি? না, বোঝাচ্ছে কে? আমি। তো সাহিত্যকার হলো প্রমোদ চৌধুরী ধরো, আর শিক্ষক হলো এখানে কে? ধরো আমি, আমারই কথা বলছি আমি। ঠিক আছে, ধরো আমি। তো কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, তারা কবিতা রচনা করবে, সাহিত্য রচনা করবে। আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা। শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা। নাও হোয়াট ইজ বধ করা? এখন এই চ্যাপ্টারটা যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, নিশ্চয়ই এটার জন্য আমাকে স্টাডি করতে হয়েছে, এটা রাত জেগে রাত্রে আমি পড়েছি তো দিস আমি যদি না বুঝি তোমাদেরকে পড়াতে পারবো? তো এখানে বধ করা সেন্স মানে স্পেশালি যে শিক্ষক, তাকে আগে বুঝতে হবে জিনিসটা, বিকজ আমি যদি নিজে না বুঝি তোমাকে কীভাবে বোঝাবো? তো সেটাই বলছে, সাহিত্যকারের কাম হলো সাহিত্যটাকে রচনা করে দেওয়া, কিন্তু শিক্ষকের কাজ হলো প্রথমত সাহিত্যটাকে বধ করা, অর্থাৎ এটাকে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা। এরপরে ওর মানে কোনো একটা কবিতা যদি একটা এক্সাম্পল বলি, পোস্টমর্টম করা। আমরা পোস্টমর্টম কেন করি? এখানে পোস্টমর্টম দেখো, তারপরে কি বলছে? সবছেদে হলো পোস্টমর্টম করা। তার মানে কবিতাটা কোন কনটেক্সটে, কোনো একটা লাইন লেখক কোন কনটেক্সটে, কী মিনিংয়ে, কীভাবে, কী ভেবে চিনতে বলেছেন, সেগুলোকে ধরার চেষ্টা করা হয়। কাদের দ্বারা? শিক্ষকের দ্বারা। যেরকম ডক্টররা কোনো একটা পেশেন্ট কীভাবে মারা গেল, কখন মারা গেল, ঠিক আছে, মারা যাওয়ার পরে কত সময় হলো, পোস্টমর্টমের থ্রু দিয়ে ওরা বের করে নেয়। ঠিক তেমনই একজন শিক্ষকই কী করতে লাগে, সেই কবিতাটাকে বোঝার পর কোন কনটেক্সটে কী হিসাবে কোনো এক কবিতার মধ্যে বা গল্পের মধ্যে কোনো একটা ওয়ার্ড কি ইউজ করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করে, অর্থাৎ শবচ্ছেদ করে। সেটাই তিনি বলেছেন কে? তোমার লেখক প্রমোদ চৌধুরী। তো শিক্ষকের কাজ আর সাহিত্যকারের কাজ ডিফারেন্ট। সাহিত্যকারের কাজ হলো সাহিত্যকে রচনা করা, এবং কবির কাজ হলো শিক্ষকের কাজ হলো কি, তোমার সাহিত্যটাকে প্রথমে তো বধ করা, তারপরে তার শবচ্ছেদ করা। ঠিক আছে, এরপরে যেটা লাস্টে বলেছেন যে যারা সাহিত্যকার তাদের কাজ কি না, যারা সাহিত্যকার তাদের কাজ হলো কাউকে শিক্ষা দেওয়া না, কাউকে শিক্ষা দেওয়া তার কাজ নয়, সাহিত্যকারের কাজ নয়। কারো মনোরঞ্জন করাও তার কাজ নয়। ঠিক আছে, বাস্তবিক সাহিত্য, লেখক এখানে বলছে কিন্তু বাস্তবিক সাহিত্য ছেলের হাতের খেলনাও না।
ঠিক আছে, যেটা রিয়েল সাহিত্য, সেটা কোনো বাচ্চার হাতের খেলনা নয়, গুরুর হাতের বেতো নয়, সাহিত্য মানবাত্মার খেল। ঠিক আছে, এবং এই খেলার আনন্দ আস্বাদন, অমৃত সাধন, ব্রহ্ম সহোদর রস আস্বাদন। তো লেখক এখানে বলছেন লাস্টের দিকে যে তোমার সাহিত্যের কাজ হলো কাউকে শিক্ষা দেওয়া না, কাউকে মনোরঞ্জন করা না। ঠিক আছে, ইভেন কোনো বাচ্চার হাতের এটা খেলনাও না, গুরুর হাতের সেটা বেতো না। সাহিত্যটা হলো কি তোমার মানবাত্মার খেলা, যেটা মানবাত্মা কী করে তোমার আনন্দ প্রদান করে, তাকে মোক্ষ লাভ করতে সাহায্য করে। ঠিক আছে, যে তোমার মনটাকে স্ফূর্তি প্রদান করতে সাহায্য করে, আনন্দ প্রদান করে, মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকলে সেটাকে বের করতে সাহায্য করে, মনের আত্মভারটাকে হালকা করতে সাহায্য করে। অর্থাৎ যেটা লেখক বলেছেন, সাহিত্যের খেলা হলো তোমার মুক্তি লাভের একটা উপায়। তো এই মাধ্যমে তিনি তার সেই সাহিত্যে খেলার চ্যাপ্টারটাকে বুঝিয়েছেন যে সাহিত্যে খেলা জিনিসটা কী অ্যাকচুয়ালি। তিনি এখানে অ্যাকচুয়ালি বর্তমান সমাজে যে উদ্দেশ্যমূলক রচনাগুলো করা হয়, ঠিক আছে, বা এর মাঝখানে কিছু পয়েন্ট আছে যেটা আমি বলি নাই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের। হয়তো জিনিসটা অল্প কটাক্ষ টাইপ হয়, বাট ফ্র্যাঙ্কলি আই উইল সে এটা সত্যি কথা। ঠিক আছে, নাও দেখো, বর্তমান সাহিত্যের প্রতি ছেলে মেয়েদের বা আজকালের যত পাঠক আছে তাদের মধ্যে একটা অরুচি দেখা যায়, যেটা আমি আগের চ্যাপ্টারেও বলেছি, আগেও বলেছি যে ইভেন আজকালকের বাচ্চারা বাঙালি হয়ে তারা বাংলা নিচ্ছেন না, তারা অ্যাডভান্স বেঙ্গলি নিতে যাচ্ছেন, হয়তো আলাদা আলাদা সাবজেক্টকে চুজ করছেন, বাংলাটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করছেন। তো এর পিছনে অনেক কারণ আছে। ঠিক আছে, তো এইখানে লেখক যেটা বলেছে আমি সেটাই বলতে যাচ্ছি, অন্য কারণ আমি বলবো না। ঠিক আছে, যেমন এক্সাম্পল আমি যদি বলি, দেখো ফ্র্যাঙ্কলি তোমরা বিএতে যখন পড়তে যাবে, বেঙ্গলি অনার্স নিয়ে পড়তে যাবে, তোমরা ভালো মতন কোনো একটা ম্যাটেরিয়াল তোমরা এখানে পাবে না। একটা কথা আমি বলে দিচ্ছি, স্টাডি ম্যাটেরিয়াল যেটা থাকে, স্টাডি ম্যাটেরিয়াল বেঙ্গলি অনার্স নিয়ে পড়তে গেলে তোমরা এখানে পাবে না। আসামে তো পাওয়া যায় না, খুব হার্ডলি বুক জোগাড় করতে হয়, প্রপার নোটস বুক পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তো ওটা একটা প্রবলেম আছে, যার জন্য আর স্পেশালি বাংলা যখন লিখতে যাও, ছাত্রছাত্রীরা অনেক কম মার্ক স্কোর করে। মার্ক কম স্কোর করার জন্য তারা সেটা ভাবে কি যে বেঙ্গলি লিটারেচারটা বা যেই মাতৃভাষা হোক বহুতই টাফ, তার চেয়ে বেটার আমরা অল্টারনেটিভ ইংলিশ নিয়ে নিই, অল্টারনেটিভ ইংলিশ নিয়ে যদি আমরা পড়াশোনা করি আমাদের কী হবে, ভালো মার্ক স্কোর করা হবে। তো এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, বাট যেখানে পয়েন্ট আছে সেটা আমি বলতে চাই। তোমার যে কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে, এই লাইনটা আমি বলতে চাই, তোমাদের 119 পেজে আছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল। তো লেখক ডাইরেক্ট বলে দিয়েছে যে কাব্যরস বিষয়ে যদি আজকে ছাত্রছাত্রীদের মধ্যে অরুচি জন্মেছে, যে তারা এই জিনিসটাকে ডিসলাইক করে, ভালোবাসে না বা বোর ফিল করে, ঠিক আছে, তার রিজন হলো কি আজকের যুগের স্কুল কিংবা স্কুলের মাস্টার যারা সেই সাবজেক্টটাকে পড়ায়, তারা। কাব্য পড়বার ও বোঝবার জিনিস, কাব্যটা পড়ার ও বোঝার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো, স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। তার মানে লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। তো এখানে বলছে মিডলম্যান কে আছে, লেখক আর পাঠকের মাঝখানে আছে ধরে নাও মিডলম্যান টিচার, এক্সাম্পল ধরে নাও টিচার। তার মানে এখানে লেখক বলতে চেয়েছে একটা কথাই, যে কেন ছাত্রছাত্রীদেরকে, ঠিক আছে, মাঝখানে একটা কাব্য হলো একটা বোঝার জিনিস, নিজে পড়ার জিনিস, নিজে পড়ে সেটাকে বোঝার জিনিস, কিন্তু আজকাল টিচাররা যেহেতু মাঝখানে এসে যায়, টিচাররা পড়ার পরে ওটা স্টুডেন্টদেরকে বোঝায়, তো স্টুডেন্টরা ডাইরেক্ট সেই জিনিসটা বুঝতে পারে না। যেহেতু ডাইরেক্ট কানেকশনটা নাই পাঠকের মধ্যে আর সাহিত্যকারের মাধ্যমে,
তার জন্য স্টুডেন্টরা সেই ইন্টারেস্টটাও পায় না। আর ইভেন আমি যদি একটা বলি, দেখো কিছু কিছু জিনিস আছে, আমি দোষ দিতে চাই না বা কোনো টিচারের নিন্দাও করতে চাই না। অনেক টিচার আছে একটা জিনিসকে পড়ায় এত ইন্টারেস্ট, মানে এত ইন্টারেস্টিং জিনিসটাকে এমনভাবে পড়ায় যে বাচ্চারাও সেটার প্রতি ইন্টারেস্ট পায় না, বাচ্চারাও ঘুমিয়ে থাকে ক্লাসে। এমন টিচারও আছে, আমি সবার বিষয়ে বলছি না, কিছু কিছু টিচার আছে যে যখন পড়ানোর সময় বাচ্চারা হয়তো ঘুমাচ্ছে, কী ইন্টারেস্ট দেবে সাবজেক্টের প্রতি। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি বললাম যে হয় ক্লাসের সময় বাচ্চারাও কী করছে, ঘুমাচ্ছে, ওরা কোনো ইন্টারেস্টই দিচ্ছে না। তো ওটা একটা রিজন। আর একটা কথা এখানে বলেছেন, তিনি বলেছেন ডাইরেক্ট পড়ার জন্য। লেখক এখানে বলেছেন ছাত্রছাত্রীদেরকে যে কাব্যটা হলো পড়ার জিনিস এবং বোঝার জিনিস। সেখানে ছাত্রীদের মাঝখানে স্যার টিচাররা কেন আছে? স্যার টিচাররা যাতে হেঁটে যায়, যখন ছাত্রছাত্রীরা নিজে সেই জিনিসটাকে পাঠ করবে, বুঝবে, তখন তাদের মনে সেই রুচিটা আবার জাগবে এবং তারা সেই কাব্যটাকে ভালোবাসবে বা সাহিত্যটাকে ভালোবাসবে। তো এখানে সেই কথাটা তিনি বলেছেন। এর জন্য বলা হয় ডাইরেক্ট রিড করা বেটার। তোমরা কোনো একটা জিনিস অন্যর থেকে বোঝার আগে নিজে পড়ার চেষ্টা করো, বিকজ নিজে পড়ে যেটা বুঝবে সেটা কিন্তু খুবই ভালো মনে থাকে। আর আমি নিজেই পড়েই তোমাদেরকে বোঝাচ্ছি, তো নিজে পড়ে আমার কাহিনিটা ভালো লেগেছে, তার জন্য আমি বলছি তোমাদেরকে। তো লেখকও সেটাই বলছেন যে কাব্য জিনিসটা হলো আগে নিজে পড়ার আর বোঝার। ওখানে স্যার ওরা টিচাররা যদি থাকে তাহলে স্টুডেন্টরা ডাইরেক্ট সেই যে সাহিত্যটা কী তার সঙ্গে লিঙ্ক আপ হতে পারে না, সেই জিনিসটাকে বুঝতে পারে না। তো এটা একটা স্টেটমেন্ট, হয়তো এখান থেকেও কোয়েশ্চেন উঠে দিতে পারে তোমাদের। কাব্যরস নামক অমৃতে যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এই যুগের স্কুল কেন জন্মেছে, স্কুল কেন দায়ী ভালো মতন জানো। টিচাররা আছে, টিচারদের পড়ানোর তারিকা ঢং একদমই ফালতু। কিছু কিছু টিচাররা আছে যে বাচ্চাদের পড়াচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে। টিচার পড়াচ্ছে, বাচ্চারা হামি ছাড়ছে। টিচার পড়াচ্ছে, বাচ্চারা কথা বলছে। তো এই সকলের কারণের জন্য স্কুল দায়ী। আর সঙ্গে দায়ী যিনি পড়াচ্ছে সেই মাস্টার। হয়তো সাহিত্যকে কোনো স্কুলে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না, এটাও হতে পারে। তো সেটাই এখানে তিনি বলেছেন। তো আই হোপ তোমরা এই চ্যাপ্টারটা দেখার পরে বা এক্সপ্লেনেশনটা দেখার পরে কমপ্লিট চ্যাপ্টারটা তোমরা বুঝে গিয়েছো, ঠিক আছে। কোথাও ডাউট থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আই উইল ট্রাই টু সর্ট আউট দ্যাট। আমি ট্রাই করবো সেটাকে সলভ করার জন্য, ঠিক আছে। তো চ্যাপ্টারগুলো ভালো মতন পড়ে নিও, কেন কি ভিতর থেকে কোয়েশ্চেন আসে। আমি আগে বললাম যদি ভিতর থেকে তোমরা না পড়ো তোমাদের কোয়েশ্চেনে অনেকগুলো মার্ক ছুটে যাবে। তো চ্যাপ্টারটাকে পড়ে বোঝার চেষ্টা করবা। কোথার থেকে লাইন উঠিয়ে দেবে কেউ জানে না। যেরকম আমি অল্প আগে তোমাকে বললাম একটা লাইন ছিল না, এক্সাম্পল একটা লাইন দিলাম তোমাদের, কোথায় ছিল, হ্যাঁ, সে যাই হোক পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বড়পুত্র যে নটবিটের দলভুক্ত হয়ে পড়েন। এখান থেকে কোয়েশ্চেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বানিয়ে দিয়েছে, ঠিক আছে। বা কোন চ্যাপ্টারে এটা অংশ, এমন কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। কোন গল্প থেকে বা কোন পাঠে থেকে এটা অংশ অন্তর্গত সেরকম কোয়েশ্চেন দিয়েছে। তো তার জন্য তোমাদেরকে থারালি বুকটা পড়তে লাগবে। তখন যাই হোক, যদি চ্যাপ্টারটা কাহিনিটা ভালো লাগে, কাহিনি বলতে না, যদি তোমাদের বোঝানোটা ভালো লাগে তাহলে তোমরা কী করতে পারো, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট নিশ্চয়ই করতে পারো। বিকজ তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করলে আমার ভিডিওগুলো স্প্রেড হবে। ইভেন যত অ্যাডভান্স বেঙ্গলি স্টুডেন্ট আছে, ইভেন অন্য সাবজেক্টে যাদের হেল্প লাগে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আমার পারপাস কিন্তু এটার থ্রু দিয়ে টাকা আর্ন করা না, আমি আগেই বলছি। আমার পারপাস হলো এটার থ্রু দিয়ে, চ্যানেলের থ্রু দিয়ে জাস্ট আমার নলেজটাকে শেয়ার করা, এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করা তোমাদের সকলের সঙ্গে এবং সকলকে হেল্প করা। बिकॉज ज़रूरतमंद को हेल्प करना ही मेरा मेन पर्पस है। तो अगर आपको वीडियो अच्छा लगा होगा तो आपको क्या करना है, कर दीजिएगा। और आज के लिए यहीं पे रखते हैं। सी यू इन द नेक्स्ट वीडियो विथ सम न्यू टॉपिक्स। फॉर टुडे टाटा, बाय बाय, हasta la vista amigos।